কেউ কিছু বুঝে ওঠার আগে রিশাদ ওর অন্য গালে একদলা ক্রিম লেপে দিয়ে হো হো করে হাসতে লাগলো। রাফা আর নাহাও বাদ গেল না হাসাহাসি, ছোটাছুটি আর কেক মাখামাখিতে। পুরো ছাদটা এক লহমায় যেন একটা উৎসবের রণক্ষেত্রে পরিণত হলো। রিশাদ হাতে এক গাদা ক্রিম নিয়ে মাকে তাড়াই করছিল। মা চটপটে ভঙ্গি দিয়ে নীরাকে ঝাল হিসেবে ব্যবহার করে পেছনে লুকিয়ে পড়ল। রিশাদ পূর্ণ বেগে ছুটে এসে নীরবে নীরাকে লক্ষ্য করে হাত বাড়াতে হঠাৎই যেন সময়ের চাকা থেমে গেল। নীরার একদম মুখোমুখি এসে থমকে দাঁড়ালো রিশাদ। ওর হাতের ক্রিম মাখা আঙুলগুলো নীরার নাকের ডগা স্পর্শ করার ঠিক কয়েক ইঞ্চি দূরেই স্থির হয়ে আছে। নীরা হঠাৎ অপ্রস্তুত হয়ে দুপা পিছিয়ে যেতে চেয়েও পারল না। রিশাদের তীক্ষ্ণ আর অতর্কিত চাহনি তাকে যেন পাথরি করে দিয়েছে। নীরা ভয়ে আর লজ্জায় চশমার আড়ালে লুকায়িত চোখ দুটো বড় বড় করে তাকিয়েছে। রিশাদের চঞ্চল স্বভাবটা মুহূর্তে কোথায় যেন মিলিয়ে গেল। ওর চোখের দৃষ্টি আজ বজ্র গভীর, বড্ড অচেনা। চারিপাশের হয়েছে যেন এক লহমায় ফিকে হয়ে এলো। রিশাদ হাতটা নামিয়ে নিল বড় খুশি, খুব ধীরলয়ে। ওর হাতের আঙুলে লেগে থাকা সাদা ক্রিমটুকু নীরার গালে এক পাশে আলতো করে ছুঁয়ে দিল। সে স্পর্শে কোনো চপলতা ছিল না, ছিল এক অদ্ভুত অধিকার বোধ, এক আর মুগ্ধতা। রিশাদের এমন স্পর্শে লাজুক লতার ন্যায় নুয়ে আসলো নীরা। আনমনে মুচকি হাসলো রিশাদ। আর তাদের এমন কাণ্ডে পেছন থেকে মাহা গলা খাকারি দিয়ে বলল, হুম, এখানে আমিও ছিলাম। মার কথাটা যেন আরো মিইয়ে আসলো নীরা। আর তাকে এমন অপ্রস্তুত দেখে রিশাদ দ্রুত সেখান থেকে প্রস্থান করার দরুন তাড়া করলো মাহাকে। দৌড়ে সরে গেল দুজনে। মাহা তখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রিশাদের হাত থেকে বাঁচার জন্য উঁচু মুখে দৌড়াচ্ছিল। পেছনে রিশাদের অট্ট হাসি আর আজ তোকে ক্রিম দিয়েই গোসল করাবো। এমন হুমকি শব্দ শুনে মাহা আরো গতি বাড়িয়ে দিল। তখনই পেছনের দিকে থেকে আসা কারো শক্ত বক্ষপিঞ্জরে সজোরে ধাক্কা খেলো সে। আকস্মিক এই সংঘর্ষে মা টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যেতে নিলে একজোড়া বলিষ্ঠ হাত বিদ্যুৎ বেগে তার কোমর জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। মা আর চোখ দুটো ভয়ে বন্ধ করে গিয়েছিল, কিন্তু পতনের বদলে এক অদ্ভুত আশ্রয় উষ্ণতা অনুভব করে সে ধীরে ধীরে চোখ মেলল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে মার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। রাউফিন, তার গভীর কালো চোখের মণি দুটো যেন মাহার অস্থিরতাকে শুষে নিতে চাইছে। রাউফিনের পরনে থাকা সাদা শার্টের বোতামে মাহার গলার চেনটা কোনো এক জাদু বলে আটকে গেছে। দুজনের মাঝে দূরত্ব বলতে তখন এক চিলতে বাতাসের আনাগোনা। রাউফিনের শরীরে সেই পরিচিত পারফিউমের ঘ্রাণ মাহার নাসারন্দে এসে ধাক্কা দিল। সে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল রাউফিনের চোখের দিকে। চারপাশে হই হই, রিশাদের চেঁচামেচি সব যেন হঠাৎই করে স্তব্ধ হয়ে গেছে। রাউফিন মাহার কোমরে হাতের বাঁধনটা আলগা করল না, বরং এক পা এগিয়ে এসে নিচু স্বরে বলল, ইদানিং আমার সংস্পর্শ পেতে একটু বেশি বাহানা করো মনে হচ্ছে। মার গাল দুটো মুহূর্তেই জবা ফুলের মতো লাল হয়ে উঠল। সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু রাউফিনের শার্টে আটকে থাকা চেনটা যেন আজ কোনো বাঁধন ছাড়তে নারাজ। মাহা শেষমেশ না পেরে বলি উঠল, ছাড়ো। দেখো আমি কি ধরে আছি নাকি? মাহা জলদি হাতে তার শার্ট থেকে নিজের চেন ছাড়াতে ছাড়াতে বলল, শার্টটাও তোমার মতোই নির্লজ্জ। টুকু তো যত সামান্য সুইটহার্ট, আমি যদি নির্লজ্জ হই সইতে পারবে তুমি? রাউফিন মার প্রত্যুত্তরে সকলের অগোচরে তাকে নিজের সঙ্গে চেনি বলল। তার ইঙ্গিতপূর্ণ কথার মর্মার্থ বুঝে মাহা লজ্জায় নুয়ে পড়ল, যেন পরক্ষণে নিজেকে ছাড়িয়ে বলল, তোমার মতো নির্লজ্জ আমি জীবনে দুইটা দেখিনি। সে চলে যেতে পেছন থেকে রাউফিন বলল, এর থেকেও বেশি নির্লজ্জতা দেখার জন্য প্রস্তুত থেকো ম্যাডাম। নীল ভীষণ অসুস্থ সিস্টার, মাথা ব্যাপকভাবে ইনজুর্ড, ওর রক্তক্ষরণ হচ্ছে কল্পনাতীতভাবে। রাউফিনের কণ্ঠের সেই একটি বাক্য যেন প্রলয় বয়ে নিয়ে এলো আমেজে পূর্ণ সেই আঙিনায়। মাহার চপলতা মুহূর্তে স্তব্ধ হলো। নীরা রাফাদের হাসি মুখের রেখাগুলোই ভয় কুকড়ে গেল, কিন্তু সবচেয়ে বড়
আঘাতটা লাগলো তিহুর বুকে। তার চারিপাশে রঙিন আলোকসজ্জা, লিলি ফুলের সুবাস আর বন্ধুদের করতান, সব যেন এক লহমায় অর্থহীন ধূসর কুয়াশায় ঢাকা পড়ে গেল। তিহুর হাতের কেক মাখা আঙুলগুলো কাঁপতে শুরু করেছে। সে অস্ফুট স্বরে কেবল বলতে পারল, নেতা সাহেব অসুস্থ, রক্তক্ষরণ। তার দু চোখের কোণে জমে থাকা আনন্দ অস্ত্র এবার আতঙ্কের নোনা জলে রূপান্তরিত হলো। রফিনের চোখের দিকে তাকিয়ে সে এক আদিম হাহাকার অনুভব করলো, আর বলতে এক মুহূর্ত অপেক্ষা করলো না সে। পরনের স্নিগ্ধ গোলাপি শাড়িটার কথা ভুলে আলুথালু চলে সে পাগলের মতো রাউফিনের দিকে এগিয়ে গেল, কম্পিত কঞ্চে বলা, কোথায় সে? আমায় নিয়ে চলো ব্রাদার, আমি যাব, আমি যাব ওর কাছে। রাউফিন দীর্ঘশ্বাস ফেলে একটি ঠিকানা বাড়িয়ে দিয়ে বলল, নীল এখন ওর পুরনো পার্টি অফিসে আছে। ও কাউকে ওখানে যেতে নিষেধ করেছে, কিন্তু পরিস্থিতি ভালো নয় সিস্টার। তেও ঠিকানার কাগজটা একরকম ছিনিয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল সিঁড়ির দিকে। পেছন থেকে মা বা নাহার ডাক তার কানে পৌঁছলো না। তোর হৃৎপিণ্ড তখন কেবল একটি নামই জপ করছে, নীল। মাহা, রিশাদ, নাহারাও পিছু করতে গেলে তবে তাদের আটকে দেয় রাউফিন। বলল, তোমরা কোথায় যাচ্ছ? মাহা কিছু বলতে যেতেই রাউফিন তার নাকে হাত দিয়ে আলতো স্বরে বলল, স্টুপিড গার্ল, আজকের রাতটা ওদের নিজের মতো উপভোগ করতে দাও, কাবাব মে হাড্ডি হয়েও না। শহরের এক কোণে জনমানবহীন রাস্তার ধারে সেই পুরনো আধ অন্ধকার পার্টি অফিস। তিহু যখন সেখানে পৌঁছালো চারপাশটা নিঝুম নিস্তব্ধ। শ্রাবণের মেঘেরা আবারও আকাশ দখল করেছে। দূরে কোথাও মেঘের গুড়গুড় ডাক শোনা যাচ্ছে। অফিসের লোহার গেটটা অর্ধেক খোলা। তিহু ভেতরে পা রাখলো। চারিদিকে খুটখুটে অন্ধকার, কেবল আবছা একটা আলো রেখা দেখা যাচ্ছে। ভেতরের কক্ষ থেকে ধুলো মাখা মেঝে আর পুরনো আসবাবপত্রের গন্ধে দম আটকে আসছে তার। ভয়ের চেয়েও আজ অস্থিরতা অনেক বেশি। সে দেয়াল ধরে ধরে অন্ধকার হাসি এগোতে লাগলো। নেতা সাহেব। তিহুর গলার স্বর কান্নে বুঝে আসছে। হঠাৎ করে সে আবছা আলোর ঘরে প্রবেশ করলো। তিহু নির্জীব নিস্তব্ধতা মোড়ানো চারিধার, থমথমে নীরবতায় শরীর হিম হয়ে আসছে তিহুর। ঠিক তখনই সেই নিস্তব্ধতা চিরে একটা খুব পরিচিত শান্ত অথচ গভীর কণ্ঠস্বর কর্ণগোচর হলো তার। নূর, তিহুর সঙ্গে আমাদের যেতে দিলেন না কেন? বেচারিটা না জানি কি অবস্থায় গিয়েছে। মা কিছুটা রাগে কণ্ঠে কথাগুলো বলল। রাফিনের হেলদোল দেখা গেল না তাতে। তার এমন ভাবান্তরীণহীন ভঙ্গিমায় মেজাজটা আরো বেশি গরম হলো মাহার। রিশাদ আর নাহাদের সঙ্গে সেও বেরিয়ে যেতে নিতে রাফিন তার হাত আঁকড়ে নিজের সঙ্গে শক্ত করে বদ্ধ করে রিশাদের উদ্দেশ্যে বলল, হে ব্রাদার, তুমি একটু কাইন্ডলি নাহাদের বাসায় পৌঁছে দিতে পারবে? শিওর, ওয়াই নট। থ্যাঙ্কস ব্রাদার। ইউ আর মোস্ট ওয়েলকাম। বলে নাহাদের নিয়ে সেখান থেকে প্রস্থান করলো রিশাদ। তবে রিশাদ আর নাহা চলে যেতে মাহা অগ্নিশর্মা হয়ে ফিরে তাকালো রাউফিনের দিকে। তার দু চোখে তখন রাজের অভিমান আর ক্রোধের মেঘ জমেছে। বেশ ঝাঁঝালো গলায় সে বলল, ছাড়ো আমায়। রাউফিন মাহার এই তর্জন গর্জনে বিন্দুমাত্র বিচলিতই হলো না, বরং তার ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে রহস্যময় হাসে। মাহার মেজাজ তাতে আরও কয়েক ডিগ্রি চড়েই গেল। সে গট গট করে চলে যেতে উদ্যত হতেই রাউফিন এক ছটকায় মাহার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে পড়ল, যেন এক অদৃশ্য শিকলে মাহাকে নিজের সত্তার সঙ্গে বেঁধে ফেলল সে। মাহার রাগের চাহনিকে এক পাশে সরিয়ে রেখে রাউফিন অত্যন্ত কোমল হাতে মাহার অবাধ্য কিছু চুল কানের পিছে গুজে দিল, মৃদু স্বরে বলা, বোকা নারী আমার, তুমি ভাবলে কি করে নীলের বিপদে আমি এখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো? কিচ্ছু হয়নি ওর, এটা জাস্ট একটা ট্রিক্স, লাভ লাইন। আজকের রাতটা একান্ত ব্যক্তিগত হতে, তাই আমি চাই না কেউ ওখানে গিয়ে ডিস্টার্ব করুক। বোঝাতে পেরেছি? রাউফিনের কথার মর্মার্থ বুঝে মাহার ক্রোধের মেঘ ততক্ষণ একটু একটু করে কাটতে শুরু করেছে। মাহা মাথা নাড়িয়ে সে বলল, তাহলে এই ক্ষণটা আমরা দুজন উপভোগ করি, শুধু দুজনেই। রাউফিনের কণ্ঠের গভীর সুরে মাহা নিষ্পলক চেয়ে রইল। রাউফিন আর একটু কাছে এগিয়ে এসে তার কপাল থেকে ফিসফিস করে বলল, পৃথিবীর সব ব্যস্ততা আজ অন্য কারোর জন্য তোলা থাক। এই মুহূর্তে আমার পুরোটা আকাশ জুড়ে শুধু তুমি আর তোমার এই মায়া ভরা চোখ দুটো থাক। মাহা মোহাচ্ছন্ন দৃষ্টিতে চেয়ে আছে। রাউফিনের গভীর সেই স্বর যেন আচ্ছন্ন করে ফেলেছে তাকে। বেসামাল হয়েছি আজ বেসামাল,
তুই তাকালি এমন করি, ও এই কদিন হয়েছে দেখা তোর আমার, দিলি মনটাকে কেমন করে। তোকে জানাতে জানাতে চাই আমি বেসেছি ভালোবাসায়, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে, আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে। পঞ্চমবারের মেসেজে বিরক্ত হয়ে ফোনটা হাতে তুলতেই গানে কলিগুলো দৃষ্টিগোচর হলো মনের। বিরক্তিতে চোখ মুখ কুচকে আসলো খানেক। আজ প্রায় এক সপ্তাহ হয়েছে অপরিচিত নম্বরগুলো থেকে বারংবার মেসেজ করেই চলেছে। একটা ব্লক করলে অন্যটায় দিয়ে আসে। দীর্ঘদিন এমন চলে বেশ বিরক্ত মন্নি। শেষমেশ রেগে এবার রিপ্লাইটা দিয়েই বসলো সে। নির্লজ্জ বেহায়া ইতর, এতবার ব্লক খাওয়ার পরেও লজ্জা হয় না, তাই না তোর? মুন্নির মেসেজে দিতে দেরি সেকেন্ডের মাঝেই অপর পাশ থেকে রিপ্লাই। আরে আরে ম্যাডাম, একটু আস্তে গালাগালি দাও। গালাগালির তোপে তো এবার উড়ে যাব মনে হচ্ছে। বেহায়া ইতর, আমার জুতার বাড়ি না খাইতে চাইলে এক্ষুনি মেসেজ দেওয়া বন্ধ কর, নয়তো আমাকে চিনিস না। আরে আরে ম্যাডাম, এত হাইপার হয়ে যাচ্ছ কেন? একটু কথাই তো বলতে চেয়েছি। লুচ্চার ঘরের লুচ্চা, তুই মেসেজ দেওয়া বন্ধ করবে কিনা বল। তখন থেকে অনেক বড় কথা বলছো তুমি। আমি লজ্জা? নিজের থেকে মেসেজ দিয়ে আবার নিজের ক্যারেক্টারকে কি সুন্দর বলা। মানবটিকে দেখেই শুধু হাসি আসলো মুন্নির, সেই সঙ্গে রাগের আগুন বেড়ে গেল দ্বিগুণ। কটমট করে কণ্ঠে যে বললাম, না, তুই হচ্ছিস ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শুদ্ধ পুরুষ, তা আমাকে মেসেজ দিচ্ছিস কেন? হ্যাঁ, সুন্দরী মেয়েদের কথায় নাকি বোম্বাই মরিচের ঝাল থাকে, আজকে প্রমাণ পেলাম। আজ এটা বকবক বাদ দিবি নাকি? মুন্নি যখন রেগে মেগে এক প্রকার ফোনের মধ্যে অপর প্রান্তের মানুষটিকে খুন করার পরিকল্পনা করছে, ঠিক তক্ষণে হুট করে রুমে প্রবেশ করলো রুমি নারা খান। মাকে দেখে দ্রুত ফোনটা কেটে সাইডে সরিয়ে রাখলো মুন্নি। জনমানবহীন নির্জন প্রান্তরে নির্জীবভাবে পড়ে থাকা কক্ষটাতে হঠাৎ নিজের পরিচিত কণ্ঠে নূর ডাক তার কর্ণগোচরে হওয়া মাত্র তিহুর চঞ্চল পদক্ষেপ যেন এক থমকে গেল এক লহমায়। বাইরে বৃষ্টির আগের সেই ভ্যাপসা গরম, আর ভেতরে পুরনো কাগজের স্তূপের এক অদ্ভুত গন্ধ। খোলা কাচ ভেদিয়ে জানালা দিয়ে শ্রাবণের ঝড়ো হাওয়া যখন ভেতরে ঢুকছে, তখন কোণের ওই পুরনো ক্যালেন্ডারটা পতপত করে শব্দ তুলছে। নিস্তব্ধতা এতটাই যে তিহু নিজের হৃৎপিণ্ডের থকথকানি স্পষ্ট শুনতে পাচ্ছে। নিঝুম সেই কক্ষে ফের নূর সম্বোধনটা প্রতিধ্বনি হলো। প্রতিধ্বনি সেই শব্দে বাতাসের প্রতিটি কণা যেন কেঁপে উঠল পুনরায়। তিহু ভীত সন্তুষ্ট কণ্ঠে জিজ্ঞাসা সূচক স্বরে বললা, নেতা সাহেব। দীর্ঘদেহী মানবটা এগিয়ে এলো। নূর, তিহু দ্রুত পদক্ষেপে এগিয়ে গিয়ে চাপড়ে ধরল তাকে। সঙ্গে সঙ্গে ঘরের জমাট বাঁধা অন্ধকার এক নিমিষে কুরকুরের মতো উড়ে গেল। হঠাৎ এক মায়াবী আলোয় উদ্ভাসিত হয়ে উঠল সারা ঘর। তিমির বিদায় করে সেই আলোর রোশনি যখন চারিদিকে দেয়ালে খেলা করতে লাগলো, গোলাপ বেলির মিশ্রতায় পুষ্প বর্ষণ শুরু হলো তাদের দুজনের উপর। তিহু বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখলো, এ তো কোনো কক্ষ নয়, এ যেন এক নন্দন কানন। পার্টি অফিসের সেই রুমের চারপাশটা জুড়ে ফুটে আছে রাশি রাশি শ্বেত শুভ্র রজনীগন্ধা আর রক্তিম গোলাপ। সেই স্নিগ্ধ সুবাসে ঘরের গুমট ভাবটা কখন যে বসন্তের মাতাল হাওয়ায় রূপ নিয়েছে তা টের পাওয়া যায়নি। দেয়াল জুড়ে ছোট ছোট আলোক বিন্দুরা তারার মতো মিটমিট করে হাসছে। মধ্যিখানে এক চিলতে কাচের টেবিলে, তার উপর শোভা পাচ্ছে বনস্পতির মতো সাজানো এক বিশাল কেক, যাতে সযত্নে খোদাই করে তিহুর নামের পাশে জন্মদিনের শুভেচ্ছা বাক্য। তিহু তখন নীলের বুকে মুখ লুকে থরথর করে কাঁপছিল। নীল তার দু বাহু দিয়ে তিহুকে আগলে ধরে অতি লঘু স্বরে যেন কোনো এক শ্রাবণ সন্ধ্যার বাঁশির সুরে সুরে বলি উঠল, হ্যাপি বার্থডে মাই অর্কিড। তিহু মুখ তুলে চাইল। তার সজল চোখের তারায় তখন সহস্র প্রদীপের প্রতিফলন। ব্যাকুল কণ্ঠে সে বলল, আপনি আপনি ঠিক আছেন তো? আমার আবার কি হয়েছে? আপনার মাথায় আঘাত। মানে কি বলছো তুমি? আপনি আঘাত পেয়েছেন না? না তো। ব্যাস নীলের এই
একটা কথাতেই যেন তিহুর সমস্ত প্রশ্নের উত্তর ছিল। হুট করে ব্যাকুল উদ্বিগ্ন দৃষ্টিতে রাজ্যের ক্ষোভেরা বাসা বাঁধল। অগ্নিকণ্ঠে সে বলল, আপনি কি পাগল? জানেন আমি কতটা টেনশনে ছিলাম। প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসবে। এত বড় মিথ্যা কেন বললেন আমায় নেতা সাহেব, কেন? নীল বুঝলো না কিছু। কি বলছে তিহু এসব? তবে সে জিজ্ঞাসা দৃষ্টিতে কিছু বলার আগে তিহু এক ঝটকা নিজেকে তার বাহু থেকে ছাড়িয়ে বললাম, আপনাকে আর কখনো বিশ্বাস করব না আমি। জানেন আজকে সারাটা দিন আমি কি পরিমাণ অপেক্ষা করেছি আপনার জন্য। প্রত্যেকটা ক্ষণে ক্ষণে দরজার বাইরে চেয়েছি আমি, হয়তো আপনি আসছেন, কিন্তু না, আপনার কোনো খোঁজই নেই। আপনি তো ব্যস্ত, ভীষণ ব্যস্ত। 30টা মিনিটের জন্য সময় হয়নি আপনার, কিন্তু তাতেও আমি কিছুই মনে করিনি, বিশ্বাস করুন। তবু এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলেন? কেন ব্রাদারকে দিয়ে বলে পাঠালেন যে আপনি আঘাতপ্রাপ্ত? কেন মিস্টার পলিটিশিয়ান, কেন? এতক্ষণে স্বপ্ন স্বচ্ছ কাচের ন্যায় পরিষ্কার হলো নীলের সম্মুখে। তার মানে রাফিন করেছে এই ভাওতাবাজি। হাদাটাকে নীল পাঠিয়েছিল তিহুকে পাঠানোর জন্য, অথচ ও যে এত বড় মাতলামি করেছে সে সম্পর্কে নীল একদমই অবগত ছিল না। তবে নীল যতক্ষণে তিহুকে বোঝাবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তাছাড়া হাতছাড়া হয়ে গিয়েছে অনেক কিছু। তিহু তো রীতিমতো রেগে আগ্নেয়গিরি হয়ে আছে। তিহুর আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ঝড়ের বেগে প্রস্থান করলো, কিন্তু প্রকৃতির খেয়াল হয়তো অন্যরকমই ছিল। সে বাইরে পা রাখতে আকাশ ভেঙে নামলো ঝিরিঝিরি বৃষ্টিকণা। শ্রাবণের সেই শীতল জলকণাগুলো তিহুর তপ্ত কপালে ছোঁয়া লাগলেও তার মনের ভেতরে অভিমানের আগুন নেভাতে পারল না। সে বৃষ্টির মাঝে হাঁটতে শুরু করলো। হঠাৎ পেছন থেকে নীলের গম্ভীর অথচ আকুল ডাক ভেসে এলো, নূর, নূর, শোনো আমার কথা। 1 মিনিট দাঁড়াও। তিহু থামলো না। বৃষ্টির বেগ বাড়ছে, সাথে বাড়ছে তার চোখে জলের ধারাও। নীল দ্রুত পায়ে এসে তিহুর পথ আগলে দাঁড়ালো। বৃষ্টির ঝাপটায় নীলের চুলগুলো কপালে এসে লেপ্টে আছে। পরনে সাদা শার্টটা গায়ের সাথে সেটে গিয়ে তার বলিষ্ঠ অবয়বকে আরো স্পষ্ট করে তুলল। নূর, রাগ করো না, বিশ্বাস করো। রফিন যেমন কিছু বলবে আমি জানতাম না। আমি শুধু চেয়েছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দিতে। তিহু ঝাপসা চোখে নীলের দিকে তাকে চিৎকার করে উঠল, সারপ্রাইজ? কারণ মৃত্যুর খবর দিয়ে কেউ সারপ্রাইজ দেয়? আপনি জানেন না আপনাকে হারানোর ভয় আমার কাছে কতটা ভয়াবহ। নীল আর নিজেকে সামলাতে পারল না। এক হ্যাচকা টানে তিহুকে নিজের বুকের একদম কাছে নিয়ে এলো সে। বৃষ্টির অঝোর ধারায় দুজন ভিজে একাকার। নীলের উষ্ণ নিঃশ্বাস তিহুর কানের কাছে আসে পড়ছে। সে খুব নিচু স্বরে গভীর আবেগে বলল, ভুল হয়ে গেছে নূর। এই অবাধ্য নেতাকে আজ মাফ করা যায় না? দেখো, আকাশটা আজ আমাদের এই মান অভিমানের সাক্ষী হতে চাইছে। না, যায় না। পার্টি অফিস থেকে ভেসে আসা তীক্ষ্ণ আলোক রশ্মিতে নীল দেখলো তিহুর বৃষ্টি সিক্ত রাগে মুখশ্রী লাল আপেলের ন্যায় দেখাচ্ছে তাকে। নীলের দৃষ্টিটা হঠাৎই বড্ড বেসামাল হয়ে উঠেছে। চাইলেও নিজেকে সামলাতে পারছে না নীল। এই কেমন ব্যাকুলতা! নিজেকে বোঝানোর চেষ্টাতেও ব্যর্থ সে। শুকনো ঝোঁক গিলে সে শুধু বলল, অফিসের ভেতর চলো নূর। প্রত্যুত্তরে এমন কথা হয়তো আশা করেনি তিহু। বিরক্তি কণ্ঠে সে বলল, কোথাও যাচ্ছি না আমি। এভাবে দাঁড়িয়ে থাকলে বৃষ্টির কারণে ঠান্ডা লাগবে। তাতে আপনার কি? শেষবার মতো বলছি, ভেতরে চলো। নীলের কণ্ঠে শাসানো স্বর থাকলেও একগুঁয়ে কণ্ঠে তিহু বলল, যাব না। বোঝানোর চেষ্টায় ব্যর্থ হয়ে শেষমেশ তিহুর কোনো আপত্তি তর্জন গর্জনের তোয়াক্কা না করেই নীল এক লহমায় তাকে নিজের কাঁধের উপরে তুলে নিল। নীলের আকর্ষিত এমন কাণ্ডে তিহু বিস্ময় বিমূঢ় হয়ে হাত পা ছুটতে লাগলো, কিন্তু নীলের সে ইস্পাত কঠিন বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসা তার মতন লতাগুলি নারীর পক্ষে অসম্ভব। বৃষ্টির ছাপটায় ভিজে একাকার নীল তাকে কাঁধে নিয়ে তৃপ্ত পায়ে হেঁটে চলল সেই আলোক সজ্জিত পার্টি অফিসের অভিমুখে। ভেতরে এসেই তিহুকে নামালো নীল। তিহু রাগী দৃষ্টি নিক্ষেপে পূর্বক নীলের উদ্দেশ্যে বলল, এভাবে কেন আনলেন আমায়? নীল দ্রুত পাশ থেকে একটা শুকনো কাপড় এনে তাকে মোছাতে যেতে তিহু তাকে ছাড়িয়ে বলল। সরে যান। নীল তিহুর এমন আচরণে মুচকি হাসলো খানিক। তাকে কাছাকাছি টেনে দূরত্ব খুঁচিয়ে বলল, রক্ত লাল, রক্ত যাবা, রাগ অভিমানিতা। আমার মরুভূমিতে হঠাৎ ফুটে ওঠা কোনো নাম না জানা এক বনলতা। রাখলে তুমি তিলোত্তম প্রিয়তা। তিহু নিজেকে ছাড়াতে চেষ্টা করলেও তখন থেকে নীল এবার সত্যি বিরক্ত হলো। রেগে তিহুকে নিজের সঙ্গে শক্ত করে আবদ্ধ করে নিজের বক্ষ দেশে ইশারা করে বলল, বুঝছো না,
তোমাকে এরূপে দেখে অলরেডি আমার এখানে ব্যথা শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ এমন থাকলে মৃত্যু অনিবার্য হবে আমার। নীলের বলা শেষ কথাটাতে হয়তো মিশেছিল কোনো তীব্র প্রতীক্ষার ব্যাকুলতা। তিহু হৃদয়ের হঠাৎই অদ্ভুত উচাটন শুরু হলো। নীলের গভীর দৃষ্টিকে কিছুতে অবজ্ঞা করতে পারল না সে। না চাইতো অস্ফুট স্বরে বলল। কি বলছেন? নীল উম্মাদে নেয় তাকে নিজের সঙ্গে আবদ্ধ করে। তিহুর ভেজা গলায় মুখ গুজে মোহগ্রস্তের ন্যায় বলল। আই নিড ড্রাগস অর্কিড, ইটস এমার্জেন্সি। এক্ষুনি এই মুহূর্তে না পেলে আমি হয়তো মারাই যাব। পূর্ববর্তী পরবর্তী কোনো কথায় তিহুর কর্ণগোচর হল না যেন। সে শুধু শুনতে পেল ড্রাগস কথাটা। ছিটকে দূরে সরে সে বলল। আপনি ড্রাগস নেন? তিহুর হঠাৎ এমন সরে যাওয়া যেন পছন্দ হলো না নীলের। বিরক্তিতে সে বলল। হ্যাঁ, নেই তো। বকছি। নীল তার দিকে এগিয়ে আসতে আসতে ঘোর লাগা কঞ্চে বলল। ড্রাগস যদি হয় তুমি, তাতে আজীবন নেশাগ্রস্ত থাকতে রাজি আমি। তিহুর কাছে নীলের কর্ণটা আছে কেন যেন অন্যরকম শোনাচ্ছে। অদ্ভুত ঘোরালো আর নেশাগ্রস্তের ন্যায় তার কণ্ঠস্বর। তিহু ভীত কণ্ঠে প্রশ্ন করল। মানে? নীল এগিয়ে আসলো তার দিকে। তার লালিত্য ভরা উষ্ঠের প্রথম ছোঁয়া এসে লাগলো তিহুর ভেজা গ্রীবাদেশে। নীলের এরূপ সান্নিধ্য, তার উষ্ঠের এক স্পর্শে কেঁপে উঠল তিহুর দেহ বল্লরী। এর আগেও বহুবার নীলের সান্নিধ্য উপভোগ করেছে সে, তবে আজকেরটা সম্পূর্ণ ভিন্ন। কোনো এক অজানা জাদু বলে ধমকে গিয়েছে তিহুর তোতা পাখির ন্যায় অবিরত বকবক করতে থাকা জবানখানা। তিহুর স্তব্ধতায় ভাকা হাসে নীল। তার পরবর্তীতেই আরেক সর্বনাশা কাণ্ড ঘটায় সে। এতক্ষণ যাবৎ উষ্ঠের নরম স্পর্শ বিদ্যমান জায়গাটিতেও ফুট করে দন্ত স্পর্শে এক গভীর ক্ষত আর সোহাগের চিহ্ন ফুটিয়ে তোলে সে। সঙ্গে সঙ্গে আবেশে মুদে থাকা তিহুর কণ্ঠ চিরে বেরিয়ে এলো এক অস্ফুট আর্তনাদ। তিহুর মনে হলো এই এক অদ্ভুত যন্ত্রণা, অথচ এরই মাঝে লুকিয়ে আছে এক স্বর্গীয় তৃপ্তি। নীলের এই বন্য অথচ সুনিপুণ ভালোবাসার দংশন তার হৃদয় গহীনে এক কম্পন সৃষ্টি করলো। নীল ধীরে ধীরে মুখ তুলে চাইল। বেশ কিছুক্ষণ পূর্বেই সে টের পেয়েছে তিহুর ক্ষীণ কায়ার থরথর কাঁপনে আর যোগ করলে গেলার মৃদু শব্দ। নীল মৃদু হেসে তিহুকে নিজের সঙ্গে আস্তে পৃষ্ঠে বদ্ধ করল। তিহু নিজে প্রকম্পিত কণ্ঠে শুধু উচ্চারণ করল। কি করতে চাইছেন? নীল নিজের সঙ্গে তাকে বদ্ধ করেই পার্টি অফিসের নরম কাউচটাতে তাকে ধাক্কা মেরে ফেলে মুহূর্তের মধ্যে তিহুর দেহের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো সে। তিহুর বৃষ্টি ভেজা অবিন্যস্ত কেশরাশি কানের পিছে গুজে কানের একদম কাছে নিজের মুখটা নিয়ে গেল। তার উষ্ণ নিঃশ্বাস তিহুর কানের লতিতে এক শিহরণ জাগা নিয়া ঢেউ তুলল। নীল খুব নিচু ভাঙা নেশাগ্রস্ত কঞ্চে গিয়ে উঠল। है जो इरादे बता दो तुमको, शर्मा ही जाओगी तुम। धड़कने जो सुना दो तुमको, घबरा ही जाओगी तुम। हमको आता नहीं है छुपाना, होना है तुझ में फना। हे ला 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 ला। নীলের কণ্ঠে সেই নিষাদ সুর আর গানের কলিগুলো তিহুর হৃৎপিণ্ডে যেন এক প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস বয়ে আনলো। লজ্জায় আর আবেশে তিহু যখন আড়ষ্ট হয়ে চোখ বুজে আছে, ঠিক তখনই নীল যেন তার অপেক্ষার সমস্ত হিসেব চুকিয়ে দিতে চাইল। সে ধীরে ধীরে নুয়ে এলো তিহুর উষ্ঠদরের খুব কাছে। বর্ষায় সেই শীতল রাতে তাদের দুজনার তপ্ত নিঃশ্বাস একে অপরের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। তিহু অনুভব করলো নীলের ঠোঁট দুটো তার ঠোঁটের উপর নেমে এসেছে এক অত্যন্ত গভীর নিবিড় আর সর্বগ্রাসী চুম্বনে। এই দীর্ঘদিনের জমে থাকা মান অভিমান বিরহ আর ভালোবাসার এক চূড়ান্ত বিস্ফোরণ। এই রাজনৈতিক কর্মস্থলের আঙিনায় নীলের এই সর্বনাশার স্পর্শে তিহু মনে হলো যেন সে এক আতলান্ত মায়াবী নেশার ঘরে তলিয়ে যাচ্ছে। বাইরের জগতের সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে গেল, শুধু রয়ে গেল তার
স্পন্দনে সেই দ্রুত তাল, ঠিক যেন সেই মুহূর্তে শ্রাবণের আকাশ যেন তাদের এই মিলনের সাক্ষী হতে আরো ব্যাকুল হয়ে উঠল। বাতাসের ঝাপটায় জানালার কপাটগুলো সশব্দে নড়ে উঠল। ছোট্ট আবহাওয়ার মাঝে এক জোড়া কপতি একে অপরের মাঝে হারিয়ে গেল এক গভীর আলিঙ্গনে। ঝড়ো হাওয়ার শব্দকে ছাপিয়ে জেগে রইল কেবল দুটি তৃষ্ণার্ত আত্মার নীরব কথন। শ্রাবণের সেই উন্মাতাল রাতের পর সকালটা এলো এক অদ্ভুত প্রশান্তি নিয়ে। আকাশটা একদম পরিষ্কার। রাতের সেই জোড়ো হাওয়ার দাপট এখন আর নেই, তবে গাছপালাগুলো এখনো ভিজে আছে, যেন এক দীর্ঘ স্নান সেরে সতেজ হয়ে উঠেছে প্রকৃতি। পার্টি অফিসের সেই বৃহৎ কক্ষটাতে এখনো বিদ্যমান এক মায়াবী নিস্তব্ধতা। ঘরের বাতাসে তখনও রজনীগন্ধার ম্লান সুবাস মিশে আছে। জানলার কাজ ছুঁয়ে আসা ভোরের এক ফালি মিষ্টি রোদ কিরণ তিহুর চোখের পাতা এসে পড়ল আকস্মাৎ। চঞ্চল সেই রোদ্রের দাপটে পিটপিটিয়ে চোখ মেলল তিহু। পর মুহূর্তে অনুভব করলো নীলের বলিষ্ঠ বাহুর ঘেরা চোপে বেশ শক্তপোক্ত ভাবে বন্দিনী হয়ে আছে সে। নীল তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার কপালে এসে পড়া অবাধ্য চুলগুলো যেন রাতের সেই সোহাগে সাক্ষ্য দিচ্ছে। তিহু আলতো করে নীলের বুকের উপর থেকে নিজের হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু নীলের অবচেতন মনের সেই ইস্পাত কঠিন বাঁধন তাকে সরতে দিল না। বৃষ্টির জল ধোয়া মাটির সেই সোদা গন্ধ জানালা দিয়ে চুইয়ে ভেতরে আসছে। দূর হতে ভেসে আসলো কোকিলের কুহু কুহু স্বর। তিহু এক ঝলক ঘুমন্ত মানবটার দিকে চাইল। বর্তমান অবস্থায় ঘোর লাগা সুদর্শন লাগছে নীলকে। তিহু চেয়ে দেখলো নীলের অবিন্যস্ত কেশরাজি, যেগুলো এলোপাতারি ভাবে পড়ে আছে তার প্রশস্ত ললাটে। তিহু ঘোর লাগা দৃষ্টিতে নিষ্পলক চেয়ে রইল মানবটার পানে। মুহূর্ত কয়েক অতিবাহিত হতেই হঠাৎই তার অনুভূত হলো নীলের নগ্ন বক্ষে নিজের অবস্থান, আর শরীরে জড়ানো একখানা কালো শার্ট, যেটা কাল রাতে নীলের দেহে শোভা পাচ্ছিল। মুহূর্তেই তার মনে পড়ে গেল গত রাতের সেই ঝড়ো আবেগ, সেই সর্বনাশা চুম্বন আর নীলের সেই নিশাতুর কঞ্চের গান। সঙ্গে সঙ্গে ফসা মুখশ্রী কৃষ্ণচূড়ার ন্যায় রক্তিমাভা লাভ করলো। তীব্র এক লাজুকতা বেষ্টন করলো তাকে। মুহূর্ত কয়েকের লাজুকতা শেষে সে ফের সন্তর্পণে নিজেকে ছাড়িয়ে নেওয়ার শেষ চেষ্টা করলো, তবে তাতে নীলের বাহুর বাঁধন আলগা হওয়ার বদলে আরও খানিকটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো তাকে। নীল চোখ না খুলে তার মুখটা গুজে দিল তিহুর ঘাড়ের কাছে। তপ্ত এক নিঃশ্বাস লতি স্পর্শ করতেই তার সারা শরীরে এক আশ্চর্য শিহরণ খেলে গেল। তিহুর নীল আধো ঘুমন্ত গলায় ফিসফিস করে বলল, এত তাড়াহুড়া কিসের ম্যাডাম? তিহু রক্তিম মুখে মৃদু স্বরে প্রতিবাদ জানালো, ছাড়ুন মিস্টার নির্লজ্জ, অনেক বেলা হয়েছে, যদি কেউ চলে আসে। ছি, এমন একটা জায়গায় এসব ছি। নীল এবার চোখ পেল দুষ্টুমি ভরা কঞ্চে একটু নাচিয়ে বলল, কিসব ম্যাডাম? আপনার মাথা। তিহুকে লজ্জা দিতে পেরে যেন বিশ্বজয় করেছে, ঠিক তেমনই হেসে সে বলল, এটা এমপি ওয়াহাজ খান নীলের রাজত্ব ম্যাডাম, যেখানে আপনি ব্যতীত আর কারো অনুমতি ছাড়া প্রবেশের সাহস নেই। নীলের কথোপকথনের মাঝে তিহু একরকম জোর করে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু শরীরটা বিছানা থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে সে থমকে গেল। এক তীব্র ও তীক্ষ্ণ ব্যথার ঢেউ তার কটিদেশ থেকে শুরু করে সারা শরীরে ছড়িয়ে পড়লো। গতরাতে সেই উন্মত্ততা, উদ্দামতা আর দীর্ঘক্ষণ নীলের বলিষ্ঠ আলিঙ্গনের ছাপ যেন আজ শরীরের প্রতিটি পেশিতে কথা কয়ে উঠছে। শরীরের এই অবাধ্যতা তিহুকে এক লম্বায় বুঝিয়ে দিল যে গতরাতে সে উন্মাদ প্লাবন তাকে কতটা উলটপালট করে দিয়ে গেছে। ব্যথার তোপে তিহুর মুখটা দিয়ে এক টুকরো অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। সে আবার নুয়ে পড়লো বিছানায়। নীল তড়িঘড়ি করে উঠে বসে তিহুর কপালে হাস রাখলো। তার চোখে মুখে তখনও রাজ্যের দুশ্চিন্তা। উদ্বিগ্ন কণ্ঠ সে শুধালো, কি হচ্ছে নূর? এনি প্রবলেম? খুব কষ্ট হচ্ছে? তিহু যন্ত্রণা চোখ বুজে শুধু মাথা নাড়ালো, শুধু লজ্জায় আর ব্যথায় তখন সে নীলকে বলতে পারলো না যে এই ব্যথাটুকু আসলে গত রাতে সেই মধুর সর্বনাশীরই এক অবশেষ। তিহু চুপচি করে খাপচি মেরে থাকলো, তাতে উদ্বিগ্নতা না কমে বরং আর কয়েক গুণ বেড়ে গেল নীলের। অস্থিরতা কণ্ঠে সুতলা, পেনের পরিমাণ কি খুব বেশি অর্কিড? তিহু নাবোধক মাথা নাড়ল, শুধু নীলকে শান্ত করার এক ব্যর্থ প্রয়াসে
যে ব্যথা কুকড়ে যাচ্ছে সেটা তার শরীরই ভাষা স্পষ্ট। নীল নির্বোধ নয়, সে স্পষ্ট বুঝলো, কারণ একটা অপরাধ বোধ আর ভালোবাসা মিশ্রিত দৃষ্টিতে ও তিহুর ললাটে ঠোঁট ছোঁয়াল। অতঃপর মৃদু স্বরে বললাম, একটু অপেক্ষা করো অর্কিড, আমি আসছি। তড়িঘড়ি করে বিছানা ছাড়লো সে। মেঝেতে পড়ে থাকা নিজের অবিন্যস্ত পোশাকগুলো তুলে নিয়ে দ্রুত নিজেকে সামলানো আলমারি থেকে একটা ফার্স্ট এড বক্স বের করলো। পার্টি অফিসের এই ব্যক্তিগত কক্ষে প্রয়োজনীয় কিছু ঔষধ সবসময় রাখে সে। সেখান থেকে একটা পেন কিলার আর গ্লাস ভর্তি পানি নিয়ে ও তিহুর পাশে বসল। তিহুকে আলতো করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল নীল। ওষুধের ট্যাবলেটটা ওর মুখে দিল তুলে। তিহু মুখ নিচু করে ওষুধটা খেয়ে নিল। লজ্জায় ওর পলক জোড়া তখনও অবনত। ওষুধ খাওয়ানো শেষে নীল ওকে আর একা ছাড়লই না। তিহুর সারা শরীরে যে ক্লান্তি আর আড়ষ্টতা, তাতে ওর এক পা হাঁটার ক্ষমতাও নেই, সেটা সম্পর্কে নীল খুব ভালোভাবে অবগত। সে তীব্র প্রেম মিশ্রিত স্পর্শে তিহুর শরীরে নিজের শার্টটা ভালোভাবে জড়িয়ে দিল। অতঃপর এক ঝটকা তিহুকে পাচা কোলে তুলে নিল নিজের। মৃদু হেসে বলল, শরীরের যে অবস্থা, তাতে মনে হচ্ছে আগামী 1 সপ্তাহ আপনাকে আর কোল থেকে নামানো যাচ্ছে না ম্যাডাম। তিহু লজ্জা নীলের বুকের উপর রাখা শার্টের আস্তিনটা খামচে ধরল। মুখ না তুলে আদো আদো স্বরে বলল, সব দোষ আপনার নির্লজ্জ পুরুষ। এখন আমি এই অবস্থায় বাড়ি যাব কি করে? নীল কিছুটা শব্দ করে হেসে তাকে নিয়ে সম্মুখ পানে অগ্রসর হতে হতে বলল, এভাবে যাবেন। আফটার অল, হাজব্যান্ডের লাভ বাইট এখন আপনার সমগ্র শরীরে। অসভ্য লোক। নীল এবার হেসে উঠল বেশ জোরে। অতঃপর এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের কাছের দরজা ঠেলে নীল তিহুকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। ভোরের সে স্নিগ্ধ আলো শ্বেত পাথরের দেয়ালে প্রতিফলিত হয়ে এক মায়াবী দৃশ্য সৃষ্টি করছে। নীল অতি সাবধানে তিহুকে নিয়ে আশ্রয় নিল শাওয়ারটার নিচে। অন করলেই সেটি ছিছির বৃষ্টি করার মতো জলধারার ওদের উপর আশ্রয় পড়ছে। তিহু এক মুহূর্তের জন্য শিউরে উঠল। গরম জলের স্পর্শে শরীরের আড়ষ্টতা যেন কিছুটা শিথিল হতে শুরু করেছে। ভোরের নরম আলো আর জলকণার সংমিশ্রণে এক মায়াবী ইন্দ্রজাল তৈরি করেছে চারিপাশে। নীল তখনও তিহুকে কোল থেকে নামায়নি। ঝর্ণার জল নীলের সুগঠিত পেশিবহুল পিচ বেয়ে গড়িয়ে পড়েছে, আর তিহু সেই জলের ছাপটা বারংবার চোখ বুজেছে। নীলের ঘোরাচ্ছন্ন দৃষ্টিতে চেয়ে আছে অপলক। আর তার এমন দৃষ্টি অনুভূত হতে তিহু ব্যথাতুর শরীরটা মৃদু নাড়াতেই নীল বলল, ডোন্ট মুভ। তিহু কিঞ্চিত ফ্রিকুচকে তাকাতে নীল উষ্ঠতরে বিদ্যমান বাঁকা হাসির রেখা প্রসারিত করে বলল, এইভাবে নড়াচড়া করলে যে গত রাতের মতোই তোমাকে হরণ করার তীব্র নির্লজ্জ আকাঙ্ক্ষাটা পুনরায় জন্মাবে মিসেস ওয়াজ খান। নীলের কথাগুলো কর্ণগোচর হবা মাত্র তিহুর কান ছাঁচা করে উঠল। নীলের উষ্ঠধরে পাকা হাসি যেন তপ্ত কোনো অগ্নিশিখা, যা নিমিষে তিহুর সারা শরীরে দাবানো ছড়িয়ে দিচ্ছে। লজ্জায় চোখ দুটো খেচে বন্ধ করে দ্রুত মুখ লোকালো নীলের জল সিক্ত উন্মুক্ত বক্ষ দেশে। পিপির করে বলল, অসভ্য লোক। নীল তিহুর এমন কাণ্ডে বাঁকা হাসলো শুধু। পরপর বলল, আমাকে অসভ্য করে মূল কারিগরটা কে শুনি? আপনি খুব বেশি কথা বলেন মিস্টার অসভ্য। ছাড়ুন আমায়, এবার আমি নিজেই পারবো। নীল তাকে ছাড়লো না, বরং আরো নিবিড়ভাবে কাছে টেনে নিল। ভেজা শার্টটা তিহুর শরীরে লেপ্টে আছে, যার ফাঁক দিয়ে ফুটে উঠেছে তার শরীরের লাবণ্য। নীলের দৃষ্টিতে তখন এক আদিম নেশা। সে তর্জনী দিয়ে তিহুর চিবুকটা উপরে তুলল। তিহুর টলটলে চোখের পাতায় তখনও কয়েক ফোঁটা জল মুক্তোর মতো জমে আছে। নীল ধীরলয়ে ঝুঁকে এলো তিহুর উষ্ঠের দিকে। তিহু চোখ বুজে সেই অনিবার্য মুহূর্তের অপেক্ষা করতে লাগলো। ধীরে ধীরে নীল ক্রাশ করলো তিহুর উষ্ঠধর। উষ্ণ জলের ধারায় নিজেকে নিচে আবারও যেন সময় থমকে দাঁড়ালো। নীলের অধর স্পর্শে তিহুর শরীরে ব্যথা মুহূর্তে এক অদ্ভুত শিহরণে রূপান্তরিত হলো। নীলের হাত দুটো তখন তিহুর পিঠ বেয়ে নিচে নেমে এলো। এক হাতে ওকে শক্ত করে ধরে অন্য হাতে ভিজে চুলগুলো সরিয়ে দিল সে। মৃদু মৃদু থেকে এবার তীব্র বেগে কাঁপতে শুরু করলো তিহুর নরম কায়া। কিছুক্ষণের মাঝে নীল নিজেকে সামলে তিহুর নিজেকে ছাড়ানো ছাড় পাওয়া মাত্র জোরে জোরে ধরে নিঃশ্বাস নিতে শুরু করলো তিহু। নীল মৃদু হেসে পড়ল, নিজেকে প্রস্তুত করুন ম্যাডাম। এতটা উইক হলে এই বেপরোয়া এমপিটাকে সামলাবেন কি করে? আপনি? তাকে কথা শেষ করতে না দিয়ে নীল বলল। তুমি? নীলের এমন কথা তিহু ফ্রিকুঞ্চন পূর্বক বলল, মানে
তুমি একবার তুমি বলো। কি বলছেন? বলছি একবার আমাকে তুমি বলো। নীলের কণ্ঠে যেন আফিমের মাদকতা ঘুরে লেগে যাচ্ছে তিহুর, তবু নিজেকে সামলে সে বলল, পারবো না। কাল রাতের পরেও এত লজ্জার সংকোচ ম্যাডাম? ফের গত রাতের কথা স্মৃতির পাতায় দোলা দিতে তিহুর সারা শরীর যেন এক বিদ্যুতের তরঙ্গই বয়ে গেল। সে আর চোখ তুলে তাকাতে পারল না। নীলের ভিজে বুকের উষ্ণতায় ওর গালে এসে লাগছে। অনেক কষ্টে মনের সবটুকু সাহস সঞ্চয় করে সে আধ ফোঁটা স্বর উচ্চারণ করল, তুমি? হুম, এইভাবে নয়, বলো নীল তুমি। অদ্ভুত মহাচ্ছন্নতা গ্রাস করলো তিহুকে। 7 পাঁচ না ভেবে সে ঝটপট বলল। নীল তুমি? নীলের সারা মুখ এক লহমায় চিঠির আলো উদ্ভাসিত হয়ে উঠল। সে আবারও তিহুকে নিজের বুকের সাথে আরো একটু নিবিড়ভাবে পিষে ধরল। ঝর্ণার জলধারা ওর তখন ওদের দুজনের উপর এক অভিন্ন আবরণ তৈরি করেছে। হঠাৎ নীল বলল, মাই হার্ট। তিহু কিছুটা চমকে তাকালো নীলের এমন কণ্ঠে। ব্যগ্র কণ্ঠে বলল, হুম। সার্বক্ষণিক আমার হৃদয় কি বলে জানো? কি বলে? মাই হার্ট সেজ you're mine, only mine. Never ever leave me behind. I want to be with you every time. নীলের উষ্ণাধর থেকে নিঃসৃত প্রতিটি শব্দ যেন একটা সম্মোহন। তিহু এক মুহূর্তের জন্য বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। প্রিয় মানবের কণ্ঠে এত অতল হাহাকার আর অধিকার বোধের ওকে এক লহমায় তছনছ করে দিল। ওর শরীরে ঝাঁকুনি যেন কয়েক গুণ বেড়ে গেল। ওই নীলের ভেজা বক্ষদেশ থেকে মাথা তুলে ধীরলয়ে তাকালো নীলের চোখের গভীরে। সেই চোখে তখন শাসনের দাপট নেই, আছে এক সমুদ্র সমর্পণ। তিহু নিজেকে অজান্তেই নীলের ঘাড় বেষ্টন করে থাকা হাত দুটোর বাঁধন আরো শক্ত করে নিল। ওর ভেজা নখগুলো নীলের পিছে পেশিতে মৃদু চাপ সৃষ্টি করলো, যা একাধারে লজ্জা আর এই ভালোবাসাকে আঁকড়ে ধরার এক তীব্র প্রচেষ্টা। শাওয়ারে সেই উষ্ণ জলের ধারা আর নীলের যত্নে তিহুর শরীরের ক্লান্তি কিছুটা লাঘব হলেও ভিতরে ভিতরে এক অদ্ভুত আড়ষ্টতা তখনও রয়ে গেছে। নীল নিজেই অতি যত্নে টাওয়াল দিয়ে তিহুর ভিজে শরীরটা আর চুল মুছে দিল। নীলের আনা নতুন একজোড়া পোশাক রাখা ছিল কক্ষটাতে অনেক আগে থেকে। তিহুর জন্য একটা গাঢ় নীল রঙের সুতি জামদানি কামিজ, যার জমিন জুড়ে রূপরি সুতোর সূক্ষ্ম কাজ। নীল নিজে ওপরে নিয়েছে একটি সাদা ধপধপে আড়ঙের পাঞ্জাবে। হাত দুটো কোনোই অবধি গোটানো প্রশস্ত হয়ে তিহু যখন আয়নার সামনে দাঁড়ালো, নিজের প্রতিবিম্ব দেখে সে নিজের চমকে উঠল। ভেজা চুলের অবাধ্য গোছাগুলো পিছের উপর ছড়িয়ে আছে, আর চোখের নিচে গতরাতে সেই বিনিদ্র রজনীর লজ্জা সলজ্জ আভা। নীল তার ঠিক পেছনে দাঁড়িয়ে হাতঘড়ি পরে নিচ্ছে। দুজনের এই প্রতিবিম্ব আয়নায় প্রতিফলিত হয়ে সৃষ্টি করেছে এক অপরূপ দৃশ্যে। নীল ঘড়িটা পড়তে পড়তেই এক ঝলক আতশীতে যে তীর উদ্দেশ্যেই বলল, একটু দ্রুত করুন ম্যাডাম। করছি। পার্টি অফিসের জীবনের শ্রেষ্ঠ মিষ্টি স্মৃতি বিদ্যমান কক্ষটায় মায়া কাটিয়ে নীল তিহু নিচে নামলো। বাইরের প্রকৃতিটা এক অদ্ভুত স্নিগ্ধতায় মরা। গত রাতে সেই উদ্দাম কালবৈশাখী যেন পৃথিবীর সমস্ত বন্ধুত্ব ধুয়ে দিয়ে গেছে। অফিস প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছটার নিচে জবা ফুলের এক রক্তিম গালিচা বেছানো। ভেজা ঘাসের ডগায় গত রাতের বৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুরা তখনও অবাধ রোদে মুক্ত দানার ন্যায় চিকচিক করছে। বর্তমানে পার্টি অফিসের বিশাল পোর্টিকোতে অপেক্ষমান তিহ। চঞ্চল হাওয়ারা তিহুর অবাধ্য আলোকগুচ্ছগুলো এক দুষ্টু খেলায় মেতে উঠেছে। কিছুক্ষণের মাঝে নীল গাড়ি নিয়ে উপস্থিত হলো। ভেতরে প্রবেশ করার পূর্বে তিহু একবার ঘাড় ঘুরিয়ে সেই কক্ষটির দিকে তাকালো, যেখানে গতরাতের প্রতিটি প্রহর অমোঘ কাব্য হয়ে আছে। নীল অতি সাবধানে গাড়ির দরজা খুলে দিল। তিহু গিয়ে বসলো সামনের সিটে। গাড়ির ভেতরে দামি পারফিউম আর রজনীগন্ধার এক মিশ্র সুবাস আগে থেকেই মিলেমিশে আছে। নীল ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিতে এক মৃদু গঞ্জন ছড়িয়ে পড়লো কেবিনের ভেতর। ধীরে ধীরে গাড়িটা মসৃণ গতিতে পার্টি অফিসের লোহার গেট পেরিয়ে পিচ ঝালা কালো পথ এগিয়ে চলল। গাড়ির কাজ তোলার থাকলো। বাইরের সেই ভেজা মাটি সোদা গন্ধটা যেন স্মৃতির হাত ধরে বারবার ভেতরে চুইয়ে আসছিল। নীল এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতটা বাড়িয়ে দিল তিহুর দিকে।
তিহু কোনো দ্বিধা ছাড়া নিজের ছোট্ট হাতখানা নীলের বলিষ্ঠ হাতের মুঠোয় সঁপে দিল। নীলের উষ্ণ স্পর্শে তিহুর শরীর মৃদু, সেই মৃদু ব্যথা আর আড়ষ্টতা যেন এক নিমিষেই শান্ত হয়ে এলো। নীলের কাঁধে মাথা রেখে আনমনে কি ভেবে হঠাৎই তিহু বলে উঠল। মিস্টার পলিটিশিয়ান, নীল ড্রাইভিংয়ে তৎপর থেকে বলল, হুম? জানেন আপনার প্রেমে পড়াটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায়। নীল অবাক দৃষ্টিতে নিজের কাঁধের দিকে তাকালো, যেখানে চুপচিপ করে খাপচি মেরে পড়ে আছে তার অর্কিড। ঘটনার আকস্মিকতায় হাত থেমে গিয়েছে তার। রোদের সোনালি আভা গাছের পাতার ফাঁক দিয়ে ছিটে পড়ছে গাড়ির বনেটের উপর। তপ্ত রোদের তীক্ষ্ণ আলোয় নীলের দৃষ্টিগত হলো প্রিয়তমার আরক্তি মুখশ্রে। নীলদের খানমহলে পৌঁছাতে পৌঁছাতে বেলা চওড়া হয়েছে খানিকটা। রোদের তেজ বেড়েছে কিঞ্চিৎ। গাড়িটা যখন মহলের উচ্চ সিংহদ্বারের সামনে এসে থামলো, সসমসমে বিশাল লৌহ গেটটা খুলে দিল। চাকার ঘর্ষণে নুড়ি পাথরের শব্দ তুলে নীলদের গাড়িটা ভেতরে প্রবেশ করলো। বাগানের ভিজে কামিনী আর হাসনাইনার গাছগুলো রোদ পেয়ে যেন হাসছে অনবরত। গাড়ি থামিয়ে নীল নেমে এসে সে ওপাশে গাড়ি দরজা খুলে দিল। তিহুর দিকে হাত বাড়িয়ে দিল। তিহু নামতে গিয়েও থমকে গেল। শারীরিক আড়ষ্টতা এখনো তার চলন বলনে মন্থর করে রেখেছে। নীল তা বুঝতে পেরে এক বাঁকা হাসি হেসে বলল, আর ইউ রেডি ম্যাডাম? তিহু চোখ মুখ কুচকে তুলে চাইল নীলের পানে। ভালো করে বুঝলো তার কথার মর্মার্থ। কিছুটা ব্যতিব্যস্ত কণ্ঠে সে বলল, দেখুন মিস্টার অসভ্য, এখন অন্তত শান্ত থাকুন। এটা আমাদের বাসা, কোনো ফাঁকা প্লেস না। তো সরুন আর ছাড়ুন আমার পথ। নীল ঠোঁট চেপে হেসে বলল, হুম। ম্যাডামের দেখে নিজের উপর ওভার কনফিডেন্স। একটু আগেই নড়তে পারছিলেন না, আর এখন হেঁটে হেঁটে যাবেন। আচ্ছা যান। আপনি কি আমায় চ্যালেঞ্জ করলেন? একদমই না, আপনি যান ম্যাডাম। হ্যাঁ যাচ্ছি। তিহু জেদ করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো ঠিকই, কিন্তু এক পাও বাড়াতে বুঝতে পারলো শরীরটা তার সাথে বেইমানি করেছে। কোটি দেশে সে চিনচিনি ব্যথাটা পুনরায় জানান দিল নিজের অস্তিত্ব। তবুও নীলের তীক্ষ্ণ হাসির কাছে হার মানতে দাঁড়াচ্ছে, দাঁতে দাঁত চেপে। কয়েক পা এগোতেই তার কপাল বেয়ে ঘামের সূক্ষ্ম বিন্দুর জমা হতে শুরু করলো। পা দুটো যেন সীসার মতন ভারী হয়ে আসছে। এক সময় বাধ্য হই মহলের মার্বেল পাথরের তৈরি হাতলে ভর দিয়ে দাঁড়িয়ে পড়লো সে। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে একটু জিরিয়ে নিতে চাইল। নীল ততক্ষণে দূরে দাঁড়িয়ে পকেটে হাত গুজে নিভৃতে এই দৃশ্য উপভোগ করছিল। তিউকে থেমে যেতে দেখে তার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসির রেখাটাও আরো দীর্ঘ হলো। সে ধীরালয়ে এগিয়ে এলো তিহুর দিকে। তিহু পুনরায় সম্মুখ পানে এগিয়ে যেতে তার কাঁধে ঝুলিয়ে রাখা দীর্ঘ ওড়নার আঁচলটা অবদ্ধ হয়ে মাটিতে লুচিয়ে পড়ল। ধুলিকণা মাখামাখি হতে যাওয়ায় সেই ওড়নাটার আঁচল মাটিতে ছোঁয়ার আগে নীল সেটাকে ছো মেরে তুলে নিল নিজের হাতে। তিহু সেদিকে লক্ষ্যপাত না করে এগিয়ে চলল সম্মুখ মুখে, আর নীল চলল তার পিছু পিছু। নীলের হাতে নিজের ওড়নার আঁচল সঁপে দিয়ে তিহু যখন অতি কষ্টে মহলের প্রশস্ত বারান্দা পেরিয়ে অন্দরমহলে পা রাখল, ঠিক তখনই তার পৃথিবী গোটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এক অভাবনীয় দৃশ্য উন্মোচিত হলো তার সামনে। তিহু শরীরে যেন এক মুহূর্তের জন্য হিম হয়ে গেল। তার চোখের মনে স্থির হয়ে এলো বিস্ময়। সে দেখলো সোফায় আসীন হয়ে আছেন তার বাবা আর চাচা। বাবাকে চাচাকে এখানে দেখা মাত্র হৃদপিণ্ডের স্পন্দন যেন একলাফে কয়েক গুণ বেড়ে গেল তার। এক মুহূর্তের জন্য সে নিজেকে শারীরিক ক্লেশ আর আড়ষ্টতার কথাই ভুলে গেল। অবচেতন মনেই তার পা দুটো বাবার দিকে এগিয়ে যেতে চাইল সেই ছোট্টবেলার মতো, কিন্তু দুপা বাড়াতে হঠাৎ যেন স্মৃতির এক তীব্র দহন তার মস্তিষ্কে বিদ্যুৎ রেখার মতন খেলে গেল। তিহু থমকে দাঁড়ালো তৎক্ষণাৎ। মনে পড়ে গেল কত কয়েকদিনের সেই দুঃসহ প্রহরগুলোর কথা। সেই কঠোর বাক্যবাণগুলো পুনরায় উদিত হয়ে কাটার মতো বিঁধল তার হৃদয়ে। কষ্টগুলো যেন এক নিমিষে তার সামনে দেয়াল হয়ে দাঁড়ালো। ঘরের বাতাস তখন এক ভারী বিস্ফোরণের অপেক্ষায় থমথমে হয়ে আছে। তিহু যখন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে নিজের অন্তরের দহন সামলাচ্ছে, নীল তখন অত্যন্ত ধীরস্থির ভাবে তার ওড়নার প্রান্তটা নিজের হাতে গুছিয়ে নিয়ে ওর ঠিক পাশটাতে এসে দাঁড়ালো।
ড্রয়িং রুমে সেই থমথমে নিস্তব্ধতা ভেঙে প্রথমেই কথা বললেন তিহুর বাবা। তার কণ্ঠে সে আগের কঠোরতা নেই, বরং সেখানে মিশে আছে এক অদ্ভুত অপরাধ বোধ আর ক্লান্তির সুর। তিনি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে কম্পিত কঞ্চে বললেন, তিহু মা আমার, এখনো রাগ করে আসিস আব্বুর উপর? বাবার আকুল কণ্ঠে তিহু ভেতরটা মুচড়ে উঠল। হাজার হলো বাদ বাকি মেয়েদের মতে বাবার প্রতি তার দুর্বলতা ছোটবেলা থেকে প্রিয়কর, বজ্র প্রিয়কর। না চাইতো আঁখি জোড়া ভিজে উঠল তার। ডুকরে কেঁদে উঠে বাবাকে জড়িয়ে বলল, আমি কখনোই তোমার উপর রেগেছিলাম না আব্বু, কিন্তু তোমরা কেন করেছিলে আমার সাথে অমন? আমি তো তোমাকে নেতা সাহেবকে দুজনকেই চেয়েছিলাম। আমি দুজনকেই নিজের থেকেও বেশি ভালোবাসি বাবা, খুব 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 বেশি আব্বু। তোমরা একজন আমার হৃদস্পন্দন তো অন্যজন আমার দৃষ্টিশক্তি। হৃদস্পন্দন থেমে গেলে যেমন মানুষ বাঁচবে না, দৃষ্টিশক্তি হারালেও কিন্তু তার জীবনে কোনো মূল্য থাকে না। মেয়ের কথা বাকরুদ্ধ হয়ে পড়লেন নওশাদ হক। আদুরে মেয়ের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিতে দিতে বললেন, আব্বু খুব করে দুঃখিত মা, ভুল হয়ে গিয়েছিল আমাদের। সামান্য দ্বন্দ্বের দারুণ আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদটাকে হারিয়ে ফেলতে চেয়েছিলাম আমি। বাবা মেয়ের এমন এমন আলিঙ্গনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সকলে। নিহাল হক এগিয়ে এসে ত্রিহুর মাথায় হাত বুলিয়ে বললেন, চাচুকে পারলে মাফ করে দিস রে মা। যদিও আমি জানি আমি ক্ষমার অযোগ্য হয়ে পড়েছি। তিহু বাবার বক্ষদেশ থেকে মুখ তুলে চাচুর উদ্দেশ্যে বলল, একদম না চাচু। নিহাল হক তিহুকে বুকে আগলালেন, বললেন, তোকে খুব মিস করেছি রে আম্মু, খুব বেশি। তিহুর বাবা আর চাচা সাথে এই আবেগঘন মুহূর্তে রেস কাটাতে না কাটাতে দোতলার সিঁড়িতে কারো পায়ে শব্দ শোনা গেল। তিহুকে দেখা মাত্র আগন্তুক ব্যক্তিটার চোখে মুখে এক চিলতে উজ্জ্বল হাসি ফুটে উঠল। তিনি দুই হাত বাড়িয়ে এগিয়ে এসে বললেন, আরে আমাদের মা মনিটা দেখি কত বড় হয়ে গেছে। কানাডা থাকাকালীনই শুনেছিলাম তোর আগমনী বার্তা। কল্পনায় তো পুতুলের ভেবেছিলাম, বাস্তবে তো দেখি মা আমার একদম হুর হয়েছে। তিহু কিছুটা হকচকিয়ে গেল। চোখে জল মুছে বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। এই মধ্যবয়সী সুঠা মানুষটিকে সে ঠিক চিনতে পারছে না। তার চেহারায় বাবার আদল থাকলেও তিহুর স্মৃতিতে তিনি অস্তিত্বহীন। তিহুর এমন কিংকর্তব্য বিমূঢ় চাহনি দেখে ড্রয়িং রুমে উপস্থিত সবাই হু হু করে হেসে উঠল। নিহাল হক হাসতে হাসতে বললেন, চিনতে পারছিস না তো? কিভাবে চিনবি? হ্যাঁ, আমরা তো বলতে বসেছি, আর তুই তো কখনো দেখিসনি। তিহু বিস্মিত দৃষ্টিতে বিনিময় করলো দৃষ্টি নিহাল হকের সঙ্গে। তৎক্ষণাৎ পাশ থেকে নওশাদ হক বললেন, এটা তোমার বড় চাচু মা, গিয়ে সালাম করো। তিহু এবার ভালো করে পর্যবেক্ষণ করলো মানবটিকে। সালাম দেওয়ার পূর্বেই নওফেল হক তার দিকে এগিয়ে এসে বললেন, আমার মা মনিটা। পুরো ড্রয়িং রুম জুড়ে তখন এক অপ্রার্থিব আনন্দধারা বইছে। আর মহলে সকলের উপস্থিতি। খান পরিবার আর হক পরিবারের পুনর্মিলন যেন জানান দিচ্ছে বহু বছর পর কোনো এক বিবাক সুর তার আপন আলোয় ফিরে এসেছে। নওশাদ হক আর নিহাল হকের চোখ তখনও তৃপ্তির অশ্রু, আর বাড়ির অন্যান্য সদস্যদের মুখে বিজয়ের হাসি। পরিবারের বিভিন্ন বিচ্ছিন্ন সুতোগুলো যখন অলক্ষ্যই এক অদ্ভুত মায়াজালে ফের আবদ্ধ হয়েছে। আজ তিহু যখন ঘোরে মধ্য দিয়ে এই আনন্দটা পরিবেশকে অনুভব করার চেষ্টা করছিল, ঠিক তখনই তার কানের কাছে খুব কাছে একজোড়া তপ্ত নিঃশ্বাসের স্পর্শ অনুভব করলো। নীল তার একদম গা ঘেঁষে দাঁড়িয়েছে। তার এক হাতে তখনও তিহুর ওনা, সেই অবদ্ধ আঁচলটা জড়ানো। নীলের ঠোঁটের কোণে সেই চিরচেনা রহস্যময় বাঁকা হাসি। সে কণ্ঠস্বর খাদে নামিয়ে অত্যন্ত ধীরলয় বলল, সারপ্রাইজটা কেমন ছিল ম্যাডাম? খুব বেশি শকড হলেন নাকি? তিহু বিস্ময়ে সামলে ঘুরে দাঁড়িয়ে নীলের চোখের দিকে চাইল। ওই চোখে গভীরতা, আজ যেন অন্য কথা বলছে। নীল মৃদু হেসে ফের বলল, নওশাদ আঙ্কেল তো আরও কয়েকদিন আগে চলে আসতে চেয়েছিলেন। আপনার ওই জেদি বাবা চাচার মন গলাতে বেশ কসরত করতে হয়েছে আমাকে। যদিও দাদু ভাইয়ের সাথে অনেক আগে থেকে আমার ডিল কনফার্ম হয়েছিল, কিন্তু নওফেল আঙ্কেল একটা জরুরি ব্যবসায়িক কাজ আটকে ছিল কানাডায়, তাই ওনার ফিরতে কয়েকটা দিন দেরি হলো। সে যাই হোক, জন্মদিনের ঠিক পরই আমার একটা ফ্যামিলি রিউনিয়ন হবে, সেটা কি কখনো ভেবেছিলেন? তিহু বাকরুদ্ধ
তার মানে এই যে এত নাটক, তাকে নিয়ে নীলের এত সব লুকোচুরি, তার নেপথ্যে ছিল এই বিশাল এক পরিকল্পনা। নীলই তবে সেই কারিগর যে ভেঙে যাওয়া তাসের ঘরটাকে আবারও সযত্নে গড়ে তুলেছে। তিহুর এমন অবস্থায় নীল মৃদু হাসল। তার চোখে তখন এক অদ্ভুত তৃপ্তির ঝেলেই। নওশাদ হক এগিয়ে এসে নীলের কাঁধে হাত রাখলেন। আজ তার চোখে এসে আগের কাঠিন্য নেই, বরং জামাতার প্রতি এক গভীর ভরসা ফুটে উঠেছে। অনুশোচনার স্মিত হেসে তিনি বললেন, আজ আর আমার কোনো দ্বিধা নেই এটা বলতে যে ওয়ালিদ বাবা হিসেবে সার্থক, আর আমি সার্থক আমার ইম্মেচুর মেয়েকে এমন একটা ছেলেকে ভালোবাসে বলে। নীল বাবা, তুমি যা করেছো তার ঋণ শোধ করার সাধ্য আমার নেই। নীল সামান্য হেসে কুশল বিনিময় করলেন নওশাদ হকের সঙ্গে। নিহাল হক হাসি মুখে ঘোষণা করলেন, সব তো ঠিক হলো, এবার আমাদের ফেরার পালা। আমরা সিদ্ধান্ত নিয়েছি কালকে আমরা সবাই মিলে বাড়ি ফিরব। বড় ভাবিকে আমরা সসম্মানে আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যাব। কোনো মান অভিমান আর বাকি থাকবে না। যদিও এখানে বাবা নিজেই আসতে চেয়েছিলেন, কিন্তু অসুস্থতার কারণে ব্যর্থ হয়েছেন তিনি। রওশনারার চোখেও তখন ভিজে উঠেছে। জীবনে এতগুলো বছর যে অপমানের বোঝা তিনি বইছিলেন, আজ তা এক নিমিষে ধুয়ে মুছে গেল। নওশাদ হক একবার তিহুর পরক্ষণেই নীলের দিকে তাকিয়ে বললেন, কিন্তু এও গুড নিউজের ভিতরেও তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। তিহু মুখ কুচকে তাকাতে নওশাদ হক শেষে বললেন, বিয়েটা যেহেতু তোমরা লুকিয়ে করেছো, তাই আমরা সবাই চাচ্ছি বড় করে অনুষ্ঠান করে পুনরায় তোমাদের বৈবাহিক কাজ সম্পূর্ণ করতে। আর সেই জন্য তিহু মাও কাল আমাদের সঙ্গে খুলনা ফিরবে, আর বিয়ে হওয়া আগ পর্যন্ত সেখানেই থাকবে। তিহু মুচকি এসে চোখ সরু করে নিজের দিকে তাকালো, কিন্তু নীলের ভঙ্গিতে সম্পূর্ণ বিপরীতমুখী আচরণ পরিলক্ষিত হচ্ছে। কুচকে কিছুটা গাম্ভীর্যময় দৃষ্টিতে চেয়ে আছে সে। হঠাৎই গায়েব হয়ে গেল তিহুর মুখের হাসি। জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল নীলের পানে। বাইরে রাত এখন নিবিড় হয়েছে। খানমহলের বাগানে ছিজি পোকার ডাক আর কামিনীর উগ্র সুবাস মিলেমিশে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। অন্দরমহলে তখন সাজ রব। কাল সকালেই যাত্রা করবে সবাই, তাই গোছগাছের ধুম চলেছে। কক্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তিহুর জামাকাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র। সে ক্লান্ত শরীরে আলসামো মাখা হাতে সুটকেস কাপড়গুলো ভাঁজ করছিল। বাবার আদরের শাশুড় আর চাচার স্নেহ আজ তার মনে সব গ্লানি ধুয়ে মুছে দিয়েছে। তবুও মনের এক কোণে নীলের সেই গভীর চাহনি কাটার মতো বিধে আছে। বিয়ে নতুন করে অনুষ্ঠানের কথা শুনে সে এমন বিষম বিমর্ষ হয়ে গেল কেন? হঠাৎ ঘরের দরজাটা কোনো সংকেত না দিয়ে সশব্দে খুলে গেল। তিহু চমকে মুখ তুলে চাইল, দেখলো নীল দাঁড়িয়ে আছে চৌকাঠের উপর। তার অবিন্যস্ত চুলের গোছা চোখের সেই প্রখর দৃষ্টি জানান দিচ্ছে যে মনের ভিতরে কোনো এক ঝড়ের পূর্বাভাস বয়ে চলেছে। নীল ঘরে ঢুকে ধীর পদে তিহুর দিকে এগিয়ে এলো, এরপর লাথি মেরে সুটকেসটা একপাশে সরিয়ে দিল। তিহু হকচকিয়ে গেল, গিয়ে বলল, এ কি, আপনি এমন কেন করছেন? দেখছেন আমি প্যাকিং করছি। নীল কোনো উত্তর দিল না। সে তিহুর খুব কাছে এসে দাঁড়ালো। তার তপ্ত নিঃশ্বাস তিহুর কপালে এসে লাগছে। নীল নিচু স্বরে অথচ অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, প্যাকিং বন্ধ করো নূর, কাল তুমি কোথাও যাচ্ছ না। তিহু বিস্ময় চোখ বড় বড় করে তাকালো। তার ঠোঁট দুটো কাঁপছে, কেঁপে উঠল অপ্রার্থিব এক আশঙ্কায়। সেই কম্পিত কণ্ঠে শুধল, কেন? আব্বু চাচুরা তো কালই ফিরবেন বললেন। আমি গেলে সমস্যা কোথায়? এমনিতেও আম্মু, তাজহির, পিহু, তানহার জন্য মন কেমন করছে আমার। নীল এক ঝটকায় তিহুর কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল। তার চোখের মনি তখন আগুনের মতো জ্বলছে। তীব্র কণ্ঠে সে বলল, আর তুমি চলে গেলে আমার যে শ্বাসটা হয়ে আসবে, তার বেলা তোমার আব্বু বললেন আজ থেকে বিয়ের সেই দিন পর্যন্ত তোমাকেও বাড়িতে থাকতে হবে। আর আমাকে এখন একা কিভাবে সম্ভব নূর? এতগুলো দিন আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? তিহু নীলের এই আগ্রাসী রূপ দেখে কথা হারিয়ে ফেল। তার সারা শরীরে এক আশ্চর্যজনক শিহরণ বয়ে গেল। নীলের জেদ আর ভালোবাসার এই সংঘাত যেন রাতের নিস্তব্ধতাকে আরো ঘনীভূত করে তুলল। তার চারিধারে শুধু প্রতিফলিত হতে লাগলো নীলের বলা ওই কথাটা, এতগুলো দিন আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? সত্যি তো, শুধু নীল কেন, সেও বা কিভাবে থাকবে নীলকে ছাড়া?
কিন্তু বাবা দাদার এমন সিদ্ধান্ত তো নেহাতি ফেলে দেওয়ার মতো নয়। সে নীলকে বোঝানোর জন্য পায়ের দু আঙ্গুলে ভর করে কিছুটা উঁচু হয়ে নীলের তীক্ষ্ণ চোয়ালে হাত রাখলো, রেখে বলল, একটু বোঝার চেষ্টা করুন মিস্টার পলিটিশিয়ান। কিছুদিনের জন্য আলাদা থাকা আমাদের সারা জীবনের জন্য একটা নতুন অধ্যায়ের সূচনা হবে। শুধু তাই নয়, ব্রাদার আর রাফা তাদের প্রাপ্য সম্মানটুকুও ফিরে পাবে। জীবনে প্রথমবারের মতো তারা নিজেদের বাড়ি ফিরবে। আপনি কি চান না সেটা বলুন? নীল কিছুতেই মানতে পারছে না সে। নিজ নাকের ডগায় তিহুর নাকে ঘষল তপ্ত নিঃশ্বাস। তিহুর ছোটে আছড়ে পড়েছে। সে প্রগাঢ় কঞ্চে উন্মাদনা নিয়ে পড়ল, কয়েকদিন, তুমি জানো না নূর, এক একটা মুহূর্ত আমার কাছে এক একটা চোখের মতো কাটবে। এই যে চোখের সামনে তোমায় দেখছি, ছুতে পারছে, এই অধিকারটুকু হুট করে কেউ কেড়ে নেবে। আই ক্যান নট টলারেট দিস। তিহু নীলের উন্মাদনায় মুচকি হাসল, কিন্তু গলায় ফিসফিস করে পড়ল, কেড়ে কেউ নিচ্ছে না তো, বরং আরো বড় করে সাজিয়ে দিচ্ছে। আমি কথা দিচ্ছি, এই কয়েকটা দিন সারাক্ষণ আপনার সাথে আমি ফোনে কথা বলবো, প্রমিস। তিহুর এই আদরে আবদার আর শান্ত আশ্বাসে নীলের ভেতরে সেই আগ্নেয়গিরিটা যেন ধীরে ধীরে শান্ত হয়ে এলো। সে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে তিহুর দিকে তাকালো। তার চোখে তখন আর রাগ নেই, আছে এক গভীর আকুলতা। নীল আর নিজেকে ধরে রাখতেই পারল না। সে মুখ নামিয়ে তিহুর কাঁধে আর ঘাড়ে সন্ধি স্থলে মুখ গুজে দিল। তিহু সারা শরীরে বিদ্যুতের মতন এক শিহরণী বয়ে গেল। সে চোখ বুজে শক্ত করে নীলের শার্টের হাতাটা খামচে ধরল। ঘরের বাতিটা তখন ম্লান হয়ে এসেছে। বাইরে থেকে আসা চাঁদের আলোয় দেখা গেল দুটি ছায়া একাকার হয়ে মিশে আছে। নীল অস্ফুট স্বরে তিহুর ঘাড়ে মুখ রাখা অবস্থায় বলল, মনে থাকে জানো নূর, এই ঋণ কিন্তু তোমায় সুদে আসলে মিটিয়ে দিতে হবে। আমি শুধু কয়েকটা দিনের জন্য তোমায় ছুটি দিচ্ছি, তোমার মনটাকে নয়। তিহু কোনো কথা না বললই না, শুধু নীলের চুলে বিলি কেটে তার এই নিঃশব্দ ভালোবাসাকে আপন করে নিল। রাতের নিস্তব্ধতা যেন সাক্ষী হয়ে রইল এই দুই হৃদয়ের অদ্ভুত এক সন্ধির। নবপ্রভাতের অপ্রার্থিব স্নিগ্ধতা যেন ঘরের জানালার পর্দা ঠেলে ভেতরে এসে লুটিয়ে পড়েছে। তিহু আজ অনেক ভোরে জেগে উঠেছে। দীর্ঘদিন পর কাছের মানুষগুলোর সঙ্গে দেখা হওয়া উপলক্ষে মনের কোণে এক অদ্ভুত চপলতা। সকাল সকাল দীর্ঘ শাওয়ার শেষে সে কক্ষের দীঘল আয়নার সামনে দাঁড়িয়ে সুদীর্ঘ তার কেশ রাশি বেয়ে তখনও শ্রাবণের ধারার মতো চুপচুপিয়ে গড়িয়ে পড়ছে অবরত। তিহুর কাঁধ থেকে ঝুলিয়ে রাখা ওনাটা আঁচলটা পুনরায় কাঁধে তুলে নিতে নিতে একবার বিছানার দিকে তাকালেন। তখনও নীল গভীর ঘুমে আচ্ছন্ন। তার প্রশান্ত মুখবিররের দিকে তাকিয়ে তিহুর ছোট ঠোঁটের কোণে একটি দুষ্টিভরা হাসি খেলে গেল। নীলের সেই অঘোর ঘুমাচ্ছন্নতা তিহুর দুষ্টুমি ভরা মস্তিষ্কে খেলে গেল আরেকটু দুষ্টুমির ঘন ঘটা। সে পা চিপে চিপে একদম বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর পিঠের উপর এলিয়ে থাকা জলসিক্ত একগোছা কেশরাজ সজোরে একবার ঝাড়া দিয়ে নীলের মুখের ঘুমন্ত মুখশ্রীর উপর ঠিক যেন পদ্ম পাতার উপর জমে থাকা শিশির বিন্দু আচমকা ঝোড়ো হাওয়ার ঝরে পড়ল। শীতল ঝড়ে অবদ্ধ কণাগুলো নীলের প্রশস্ত ললাটে তীক্ষ্ণ চোয়ালে বিততেই সে এক অদ্ভুত আবেশে চোখ মেলল। নীল আধবোঝা চোখে দেখলো তার সামনে দাঁড়িয়ে তার অর্কিড, যার চুলে মেঘের ঘনঘটা আর চোখে ভোরের শুকতারা। মুখে পানির ছিটে লেগে ঘুমের ঘোরটা এক নিমিষে কেটে গেল, কিন্তু সেই মুগ্ধতা কাটলো না। এদিকে নীলকে হঠাৎ এমন জেগে থাকতে দেখে দেখা মতো বিস্মিত ও তিহু ছুটে পালাতে উদ্যত প্রতিনিধির হাত বাড়িয়ে বিদ্যুৎ গতিতে তার ওড়নার আঁচলটা টেনে ধরলো। এক ঝটকায় তিহুকে আছড়ে পড়ল নীলের লোমহীন প্রশস্ত বক্ষ দেশে। নীলের হাত দুটো মুহূর্তেই তিহুর কোমরে শক্ত করে পেঁচিয়ে দিল। তিহু নিজেকে সামলে নিয়ে অপ্রস্তুতভাবে নীলের চোখের দিকে তাকাতেই নীল মৃদু হেসে খুম খুম কঞ্চে পড়ল, সকাল সকাল কি আমাকে ঘায়ল করার যুদ্ধে নেমেছেন ম্যাডাম? তিহু খানিকটা লজ্জা আর জেদের সংমিশ্রণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলা, উফ ছাড়ুন, সবাই ওয়েট করছে, আমাকে রেডি হতে হবে। আর দেখুন আমার ভেজা চুলে আপনার শার্টটাও ভিজে যাচ্ছে। তিহু এমন সঞ্চালনায় নীল আরো একটু শক্ত করে জড়িয়ে ধরল ওকে। ওর নাকটা তিহুর নাকের সাথে ঘষে দিয়ে ফিসফিস করে বলল, শার্ট ভিজুক না হয় ক্ষতি নেই, কিন্তু এই যে আগুনটা জ্বালিয়ে দিয়ে আপনি যাচ্ছেন, ওটা নেভানোর দায়িত্ব কার? প্রত্যুত্তরে তিহুকে নিশ্চুপ দেখে নীল ফের বলল, তো সকাল সকালে এইভাবে ঘুম ভাঙানোর কারণটা কি জানতে পারি ম্যাডাম? এমনি। এমনি নাকি?
তার কথার মর্মার্থ বুঝে তিহু কিছু রাগান্বিত হওয়ার অভিনয় করে আলতো তবে ধাক্কা দিয়ে বলল, খুব বেশি কথা বলেন আপনি। আমি তো জাস্ট চেক করছিলাম মিস্টার, আপনার ঘুমের ডিপনেস কতটুকু। নীল তিহুর চিবুকটা আলতো করে ধরে ওর দৃষ্টি আটকে দিল নিজের চোখে, তারপর বেশ গাঢ় স্বরে বলল, আমার ডিপনেস চেক করতে যেও না নূর, তল খুঁজে পাবে না। আর শোনো, কয়েকদিনের জন্য যাচ্ছ যাও, কিন্তু ওখানে গিয়ে বেশি চঞ্চল হওয়া চলবে না। মনে থাকে যেন তোমার প্রতিটি শ্বাস আর এই চঞ্চলতাগুলো এখন আমার পার্সোনাল প্রপার্টি। দূরে থাকলেই যে তুমি আমার রেঞ্জ থেকে বাইরে চলে যাবে, সে ভুল করো না কিন্তু। তিহু ছলে বলে কৌশলে নিজেকে নীলের বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। নীল সামান্য অন্যমনস্ক হতেই মুহূর্তেই সেই সুযোগ লুফে নিল তিহু। বন্ধন সামান্য শিথিল হতেই তা থেকে চট জলদি নিজেকে ছাড়িয়ে নিল সে। দ্রুত রুম থেকে বাইরে বের হয়ে যেতেই বলল সে, আই নো মিস্টার,